পোকো তাদের এই নতুন ফোনটাকে আজকে লঞ্চ করেছে আর এটা হচ্ছে পোকো F6 ফোনের বক্সে ফোনটা তো অবভিয়াসলি ছিল, তার সঙ্গে একটা ইউজার গাইড রয়েছে, একটা টিপিইউ কেস রয়েছে, যদিও এটা ট্রান্সপারেন্ট কেস নয়, এটা কিন্তু ব্ল্যাক কালারের কেস আর যথেষ্ট ভালো কোয়ালিটির। এর সঙ্গে একটা টাইপ সি কেবল রয়েছে, 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। কিন্তু হ্যাঁ, ফোনটা আবার 120 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে না, ফোনটা করে 90 ওয়াটের ফাস্ট চার্জার, সেটাও যথারীতি ফাস্ট। কিন্তু এই সমস্ত ছেড়ে দিয়ে ফোনটার আসল কথা হচ্ছে ফোনটা এই প্রাইস সেগমেন্টে সব থেকে পাওয়ারফুল ডিভাইস, যেখানে প্রথমবারের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে আর অ্যান্টুটু আসছে প্রায় 14 লাখের উপরে। সুতরাং এই ফোনটাকে টেস্ট করতেই হতো। আর আপনি একটা বাটনকে টেস্ট করতে পারেন, ওই লাইক আর সাবস্ক্রাইব বাটনটা, তাহলে এই ধরনের সহজ সরল ভাষায় রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এখানে একদম সিম্পল একটা ডিজাইন দেওয়া হয়েছে। আমার কাছে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট রয়েছে আর একটা টাইটেনিয়াম কালার ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে, সেটাও যথেষ্ট সুন্দর লাগছে। তবে ফোনটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে, সলিড লাগছে। ব্যাক প্যানেলে যে মেটেরিয়ালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট, ফ্রেমটাও পলিকার্বনেট, উপরের দিকে আইআর ব্লাস্টার রয়েছে। আর সেন্সারের কথা যখন উঠে এলো তখন কিন্তু এখানে NFC সেন্সারও অ্যাভেলেবেল রয়েছে। তবে এই ফোনটাতে কিন্তু হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ মাইক্রো SD কার্ড স্লটটা আপনি পাবেন না, আর সঙ্গে 3.5mm হেডফোন জ্যাকও কিন্তু নেই। ওভারঅল ফোনটা দেখতে সুন্দর লাগছে, প্রিমিয়াম লাগছে। আর এইখানে যে বড় বড় ক্যামেরা হাউজিং ইউনিক দেওয়া হয়েছে সেটাও যথেষ্ট কুল দেখতে লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে ফিডব্যাক জানাবেন। যাই হোক, এবার যদি সরাসরি আমরা ডিসপ্লে সেকশনে চলে আসি, এই ডিসপ্লে সেকশনে আলাদা একটা মজা আছে, কারণ এখানে 6.67 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তবে সব থেকে নজর কাড়বে এর ডিসপ্লের ডিজেল আর চিন প্রায় নেই বললেই চলে। এছাড়াও ডিসপ্লেতে DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট, অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে যে ধরনের ফিচার পাওয়া যায় সমস্ত কিছু এখানে রয়েছে। তার উপরে পাঞ্চি কালার প্রোভাইড করছে। সো ওভারঅল আমি যখন ইউটিউবে ভিডিও দেখলাম, HDR মোডে কোনো রকম ল্যাগ করে না, 4K HDR একদম স্মুথলি দেখা যায়। আর কালার যথেষ্ট পাঞ্চি ছিল, ভিউইং অ্যাঙ্গেলেও কিন্তু কোনো রকম ইস্যু নেই। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনি চুটিয়ে নিতে পারবেন। আর সঙ্গে যে ডুয়েল স্টিরিও স্পিকারটা দেওয়া হয়েছে, তার ভোকাল, লাউড এবং যে ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড সেপারেশন সেটাও যথেষ্ট ভালো ছিল। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ নেই। তবে হ্যাঁ, এখানে 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, শুনতে একটু কম মনে হলেও এখানে ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো অভাব হয় না। এই প্রাইস পয়েন্টে কিন্তু রিয়েলমি GT60 ফোনটাও অ্যাভেলেবেল হয়ে গেছে। এই দুটো ফোনের কম্পারিজন চান কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, ওভারঅল ফোনটাকে যথেষ্ট শক্তপোক্ত বানিয়েছে। IP64 রেটিংও দিয়ে দেওয়া হয়েছে। তবে এইগুলো এই ফোনের তো কোনো ফিচার নয়, আসল ফিচার হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। আগেই বললাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট। আমি এই চিপসেটটাকে প্রথম টেস্ট করছি, সুতরাং বেশ ভালোভাবেই টেস্ট করেছি। আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন চালিয়ে দেখেছি, অ্যাপ্লিকেশন যথেষ্ট স্মুথ ওপেন হচ্ছিল। আর হবে নাই বা কেন, কারণ এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, এছাড়াও DDR5X RAM রয়েছে। আর এগুলো তো একদম ফ্ল্যাগশিপ ফোনেই পাওয়া যায়, সুতরাং ফ্ল্যাগশিপ ফোনের মতোই একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে পারফরমেন্সের দিক থেকে। আর এই পারফরমেন্সটা দরকার হয় সব থেকে বেশি গেমারদের। আমি এখানে BGMI টেস্ট করলাম, এখানে আমি এক্সট্রিম HDR মোডে BGMI খেলে দেখেছি, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ নেই, ল্যাগ নেই। আর মোবাইলটা আমি অনেকক্ষণ ধরে গেমিং করলেও না একটু গরম হচ্ছে না, ফলে কোনো রকম কিন্তু গরম হয়ে গিয়ে যে একটু পারফরমেন্স ড্রপ করলো এই ব্যাপারটা আমি পাইনি। তার থেকেও বড় কথা, এখানে বেশ বড়সড় একটা ভেপার কুলিং চেম্বার ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। আর এখানে যে হ্যাপটিক ফিডব্যাকটা আসছে গেমিংয়ের সময়, ওই ঝিক করে বন্দুকে গুলি চালানোর সময়, সেই ফিডব্যাকটাও যথেষ্ট ভালোভাবে কিন্তু আপনি ফিল করতে পারবেন। সুতরাং গেমারদের জন্য অন্যতম সেরা চয়েস। এর সঙ্গে আমরা জেনশিন ইম্প্যাক্টের মতো সব থেকে হেভি গেমও খেলে দেখলাম, যেটা গ্রাফিক্স সব থেকে বেশি ইউজ করে। সেই গেমটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে প্লেবেল ছিল, সেখানেও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ পাইনি। আর যেহেতু ডিসপ্লেটা কালার পাঞ্চি ছিল, তাই জন্য এখানে গেমিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটাও যথেষ্ট ভালোভাবে নেওয়া যাচ্ছিল। সুতরাং গেমার হলে এটা নিয়ে কোনো রকম ডাউট থাকা উচিত নয়। এছাড়াও 15টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, আর এখানে 5G যে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, VoNR সমস্ত কিছু সাপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ একদম ভবিষ্যতের জন্য আপনি নিশ্চিন্ত। তবে এই ফোনটার সব থেকে বেশি চর্চা হবে জানেন তো, এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। HyperOS রয়েছে, সেটা মানছি, Android 14 রয়েছে, সেটাও মানছি। এছাড়াও এখানে অলরেডি পোকো বলে দিয়েছে 3 বছরের মেজর আপডেট, মানে অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। এগুলো সমস্ত ভালো কথা, কিন্তু আমরা যখনই একটা প্রিমিয়াম রেঞ্জে ফোন কিনতে যাই না, সেখানে যদি এত প্রিইনস্টল অ্যাপ্লিকেশন থাকে, আমাদের এক্সপিরিয়েন্সটা একটু হলেও ধাক্কা খায়। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে নিলে বেশ একটা ক্লিয়ার ইন্টারফেস পাওয়া যাচ্ছে, যে অ্যাপ সাজেশনটা আসছে সেই অ্যাপ সাজেশনটাও আপনাকে অফ করে দিতে হবে। তাহলে আনওয়ান্টেড যে নোটিফিকেশান আসছে সেগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। সুতরাং অসুবিধা কিছু হবে না। আর সব থেকে বড় কথা, এখানে যে HyperOS টা দেওয়া হয়েছে
হয়েছে না, সেখানে ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, বেশ কিছু গ্যালারিতে এআই ফিচার দেওয়া হয়েছে। আমি এই ফোনটাকে নিয়ে বিস্তারিত কথা বলছি না, কারণ আমরা HyperOS নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনের লিঙ্ক আছে। ওই ভিডিওটা দেখলে এই ফোনটা কী কী ফিচার রয়েছে, এআই ফিচার সমস্তটা আপনি জেনে যাবেন। এছাড়াও MIUI ডায়ালার রয়েছে, অর্থাৎ নির্ঝঞ্ঝাটে আপনি কল রেকর্ড করতে পারবেন কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই। যাই হোক, পাওয়ারফুল স্মার্টফোন মানেই সেখানে একটু ব্যাটারি ড্রেন বেশি হবে, আর তার জন্য 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, বক্সে যদিও 120 ওয়াট আছে। যাই হোক, আপনি ল্যাপটপ চার্জ করতে পারবেন। আর মোটামুটি এই ফোনটাকে ফুল চার্জ হতে ওই 45 মিনিটের আশেপাশে কিন্তু টাইম লাগছে। তবে হ্যাঁ, এই ফোনটা একবার চার্জ হলে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা আপনাকে স্ক্রিনটা অন টাইম দিয়ে দেবে। তা আপনি যত হেভি ইউজই করুন না কেন, তা আপনি গেম খেলুন, ক্যামেরা ইউজ করুন, কোনো অসুবিধা নেই। যেহেতু ওভার হিটিং হচ্ছে না, ফোনটা যথেষ্ট স্টেবল থাকছে। আর ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা রয়েছে, আর এখানে কিন্তু সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দিয়ে আমি যখন ছবি তুললাম, হ্যাঁ কিছুটা ছবি সফট হয়ে যাচ্ছে, তবে ভালো লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি তোলে। লাইট ভালো পেলে শার্পনেসও বেটার থাকে, তবে লাইট একটু কমে এলেই সেটার শার্পনেস নষ্ট হয়ে যায়। যাই হোক, মেন ক্যামেরা কিন্তু বেশ ভালো কাজ করছে। ওভারঅল আমরা যখন ডে লাইটে বা সানলাইটে ছবি তুলেছি, ছবির এক্সপোজার কন্ট্রোল, লাইটিং অ্যাডজাস্টমেন্ট, এমনকি যে ব্লাড এফেক্টগুলো, এডজ টু এজ ডিটেকশন, সেগুলো একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। আর সব থেকে বড় কথা, এখানে যে স্কিন অ্যালগোরিদম, স্কিন কালার, সেগুলোও যথেষ্ট ভালোভাবে এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারছিল। আর আমরা লো লাইটেও বেশ কিছু ছবি তুললাম, আপনাদের কাছে ছবিগুলো দিয়ে দিলাম। এই প্রাইস রেঞ্জে আমি কখনোই বলবো না সব থেকে সেরা ক্যামেরা, কিন্তু একটা স্টেবল ক্যামেরা আউটপুট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে এখানে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে, কিন্তু আপনি যদি OIS অন করে দেন তাহলে এটা কিন্তু 1080p 30 FPS এ নেমে আসবে। 1080p 60 FPS হলে একটু বেটার হতো। আর এখানে সেলফি ক্যামেরা দিয়ে 1080p 60 FPS এ আপনি ভিডিও শুট করতে পারবেন। সেলফি ক্যামেরার কথাই যখন চলে এলাম, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার আউটপুট আমার যথেষ্ট ভালো লেগেছে। ওই আটা ময়দা মাখিয়ে দিচ্ছে না, বেশ শার্প একটা ইমেজ আসছে, যে এজ টু এজ ডিরেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। এমনকি লো লাইটে, স্টুডিও লাইটিং কন্ডিশনেও ছবির যে শার্পনেস, সেটা কিন্তু 20 মেগাপিক্সেলে বেশ ভালো ছিল। আর সেলফি ক্যামেরাটা যতদূর সম্ভব ওমনি ভিশনের সেলফি ক্যামেরা, তার সত্ত্বেও বেশ ভালো পারফর্ম করছে বলাই যায়। এই স্মার্টফোনটাকে নিয়ে আর বেশি কথা বাড়ানোর জায়গা নেই। যদিও আমি এই স্মার্টফোনটার দাম কত হবে জানি না, যেহেতু লঞ্চের আগেই আমি ভিডিওটা শ্যুট করছি। মোটামুটি যেটুকু আমার কাছে খবর আসছে কানাঘুষো, 26,000 রুপিতে এই স্মার্টফোনটা লঞ্চ করতে পারি। এমনকি 3-4টে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে, হতে পারে 8GB 128GB থেকে শুরু হলো, বা 8GB 256GB থেকে শুরু হলো। 8GB 256GB, 8GB 512GB। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 12GB 512GB, সেটা হয়তো 30 বা 32,000 রুপির আশেপাশে হবে। আমি ডেসক্রিপশন বক্সে কত দাম হচ্ছে সেটা লিখে দেবো, বাদ বাকি ওভারঅল আপনারা চয়েস করবেন। যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চাইছেন, একটা ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চাইছেন, সো তাদের জন্য এই স্মার্টফোনটা পারফেক্ট হতে পারে। বাদ বাকি আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ফোনটার ফুল রিভিউ চাই কিনা সেটাও জানিয়ে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।